অনেকের আলোচনাগুলো শুনলাম। আমার কাছে যেটা মনে হয়, আমরা যেন কথা কম বলি। নতুন যারা দায়িত্বে এসেছেন তারা যেন কথা কম বলেন, কারণ কথা বলতে গিয়ে কি হতে পারে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি শাহজাহান খানের একটা হাসি সারা বাংলাদেশকে কিভাবে নাড়িয়ে দিয়েছিল। যারা নতুন মন্ত্রী হয়েছেন, আমি জানি না তাদেরকে কারা এই পরামর্শগুলো দেন। বিকেলবেলায় তারা সন্ধ্যাবেলায় শপথ গ্রহণ করলেন, পরদিন মন্ত্রণালয়ে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করল, আর তিনি তার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, তার চ্যালেঞ্জ থেকে শুরু করে সব কিছু তিনি বলে দিলেন সাংবাদিকদের সামনে। অথচ মাত্র এই স্বল্প সময়ের মধ্যে তার মন্ত্রণালয়ে যারা সহকর্মী আছে তাদের নামগুলোই তো মনে করা বা মুখস্থ করাও তো সম্ভব না। তাহলে তিনি এই কথাগুলো কিভাবে জানলেন? তার মন্ত্রণালয় কি ভাবছে এইটা নিয়ে সেটা নিয়ে? আমি মনে করি যে কথা বলার ক্ষেত্রে একটু সংযমী হওয়া, কতটুকু দায়িত্ব পেয়েছেন সেই অনুযায়ী কতটুকু করতে পারবেন সেটি বলা, এবং এর ভেতর থেকে সমস্যাটা কম তৈরি হওয়া। যত কম কথা বলবেন সমস্যাটা তত কম তৈরি হবে। দ্বিতীয় জায়গাটা, আমাদের মধ্যে কতগুলো দায় এবং দায়িত্ব, সরকারের কতগুলো দায় আছে, নাগরিকদেরও কতগুলো দায়িত্ব আছে। আমরা আলোচনা হলো ধর্ম, আমাদের যে বিবেক, আমাদের যে বোধ, আমাদের এই যে বিবেকটা কখন কাজ করে জানেন? হিন্দুর বাড়িতে আগুন ধরিয়ে আমরা যেভাবে ধর্ম বিশ্বাসের বহিঃপ্রকাশটা ঘটাই, কিন্তু আমরা মাজারে হামলা করার আগে যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে তৈরি হয়, ধর্মের উন্মাদনা, আমরা রোজার সময় একজন মানুষকে অতিরিক্ত দাম দিয়ে পণ্য কিনে যে কষ্টটা কমানো যায়, এই ভাবনাটা আমাদের মধ্যে আসে না। আমরা গর্ব করি আমাদের এখানে এত সংখ্যক মানুষ এই ধর্মের অনুসারী, এত সংখ্যক মানুষ এই ধর্মের অনুসারী। আপনি কথা বলতে গেলেই এই আলোচনাটা দেখবেন, আমরা তো সিংহভাগ মানুষ। তাহলে বাজারে 10 টাকার পণ্য রোজার সময় 70 টাকা কি আমেরিকার ব্যবসায়ীরা এসে বিক্রি করে? শ্রীলঙ্কার ব্যবসায়ীরা এসে বিক্রি করে? আপনি ডিমের বাজার এর আগে যখন কন্ট্রোল করার একটা প্রশ্ন এসেছিল, আমি সরি টু সে, আমি বেশিরভাগ মানুষকে দেখেছি তারা প্রত্যেকেই কঠোরভাবে ধর্ম পালন করে, তাদের পোশাক আশাকে দেখেছি। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটায় তাদের মধ্যে ওই যে ধর্মের যে বিধিনিষেধের যে জায়গা, সেটি কোনোভাবে স্পর্শ করে না। আমি এটাকে বলি সবার উপর মুনাফা সত্য, তাহার উপরে নাই। এদের কাছে বিবেক বিবেচনা, ধর্মীয় বিধিনিষেধ কোনো কিছুর দাম নাই। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যখন করোনা হয়েছিল অক্সিজেন সিলিন্ডার সিন্ডিকেট করে কি পরিমাণ দামে তখন বিক্রি করা হয়েছিল, এবং যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের পোশাক আশাক দেখে মনে হয়েছে তারা খুবই ধার্মিক মানুষ। আমরা তার মানে এই না যে অনেক মানুষ আছে সততার সাথে ব্যবসা করে, আমি সবাইকে একটা জায়গায় ফেলছি না, কিন্তু আমরা বাইরে যেটা দেখাই, ভেতর থেকে বাইরের আমাদের অনেক পার্থক্য আছে, অনেক ব্যবধান আছে। আপনি সড়কের কথা বলছেন, সড়কে 1 টাকাও যদি নেওয়া হয় অতিরিক্ত, সেটি টিকিট দিয়ে হোক, সার্টিফিকেট দিয়ে হোক, সেটি হচ্ছে চাঁদা। 1 টাকাও যদি নেওয়া হয়, এবং এই যে টাকাটা সংজ্ঞায়িত করার কোনো সুযোগ নাই, এবং এই টাকাটা কার কাছ থেকে নেয়? যারা রুট কমিটি আছে তাদের? নো। যারা ওই শ্রমিক নেতা আছে তাদের? না, আমাদের পকেট থেকে যায়, যাত্রীর পকেট থেকে যায়। এবং আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের একটা মাত্র সেক্টর আছে যেখানে আপনি সরকার পরিবর্তন হলেও সেখানকার যাদের হাতে নিয়ন্ত্রণ, মালিক সমিতি বলেন অথবা শ্রমিক সংগঠন বলেন, সেখানে সবাই মিলেমিশে কিন্তু এক জায়গায় থাকে। আমি কারণ নাম বলে বিব্রত করতে চাই না, আমাদের দর্শক যারা অনেকেই যদি খবর নেন জানেন, সরকার পরিবর্তন হয় কিন্তু সড়ক পরিবহন মালিকদের যে সমিতিগুলো, সেখানে সবাই মিলেমিশে একসঙ্গে থাকেন। 60-40, যারা যখন পাওয়ারে থাকেন 60, অপোজিশনে যিনি 40, এবং এটি পরিবর্তন হলে ওই রেশিও অনুযায়ী পরিবর্তনটা হয়। আমরা চাই নতুন সরকার এই জায়গাটায় একটা ভূমিকা রাখবে, এবং সেই ভূমিকা রাখার সুযোগ আছে। আমি আবার বলি, কালকেই সে সব কিছু করে ফেলতে পারবে তা না, তবে তাকে বিষয়গুলোকে বুঝতে হবে, তাকে অনুধাবন করতে হবে, তার চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। মুখরোচক কথা, রাতের বেলা আপনি মন্ত্রী হিসাবে শপথ নিলেন, সকালবেলায় মন্ত্রণালয়ে গিয়ে অনেক কথা ভরভর করে বলে ফেললেন। আমি মনে করি আপনার পেছনে কেউ
আপনাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে, কারণ এই স্বল্প সময়ের মধ্যে, এক রাতের মধ্যে আপনি এইগুলো বোঝার কথা না। দ্বিতীয় একটা জায়গা আমি একটু আসি। আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, এই বাণিজ্য মন্ত্রণালয়ের পেরিফেরিটা কতটুকু, তারা কি কি কাজ করে? আমাদের এখানে আপনি অনেকগুলো জায়গায় টিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে যে আলোচনাগুলো আসলো, আপনি কোনো একটা বিষয়ে কাজ করার জন্য তার দিকে আপনার মনোযোগটা দিতে হবে। আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের ভাষ্য হলো আমাদের কেবলমাত্র ভোগ্য পণ্যগুলো এটি ম্যানেজমেন্টের জন্য আমাদের আলাদা কোনো একটি জায়গা ম্যানেজমেন্ট আমাদেরকে ভাবতে হবে। কারণ এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সে আলপিন থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই, তার সক্ষমতা কতটুকু একটা মন্ত্রণালয়ের সক্ষমতা ছিল না বলেই তো আমরা যোগাযোগ মন্ত্রণালয়টাকে অনেক ভাগে বিভক্ত করেছি। কিন্তু বাণিজ্যের যে পেরিফেরিটা, তার যে স্পেসটা অনেক বড়। সুতরাং মোয়াজ্জেম ভাইরা ভালো বলতে পারবেন যে কেবলমাত্র আমরা এই জায়গাটার কাছে প্রত্যাশা করি। আসলে আমরা আমাদের এখানে যে ভোগ্যপণ্যের চাহিদার কথা বলি, এটি সম্পর্কে আমাদের এখানে কতটুকু গবেষণা হয়েছে? আমরা যে পরিমাণের কথা বলি, এগুলো কি আমরা সেই 30 বছর ধরে ওই একই কথা শুনে আসছি? আমাদের এখানে আজকে একজন প্রতিনিধি আছেন, আমরা এক সময় আরেকজনের কাছে শুনতাম, আমির ভাইয়ের কাছে শুনতাম, অমুকের কাছে তমুকের কাছে শুনতাম, তো ওই একই হিসাব, একই সংখ্যা, একই পরিসংখ্যান। আমাদের এখানে ভোক্তা বেড়েছে, আমাদের এই চাহিদা কি বাড়েনি? তাহলে এই বিষয়গুলো আপনার যদি স্পেসিফিক তথ্য না থাকে, তাহলে আপনি কোনোভাবেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। একজন ভালো ডাক্তার, আপনি যত ভালো ডাক্তারই হোক না কেন, আপনি তার কাছে গেলে ডায়াগনোসিসটা যদি প্রপারলি না হয়, আপনার ট্রিটমেন্টটা তো ঠিক হবে না। আমরা সেই কারণে নতুন সরকারের কাছে আমরা অনুরোধ করব, মুখরোচক কোনো কথা না, আপনি কালকেই সব কিছু করে ফেলবেন এই প্রত্যাশাও আমি করি না। একই সাথে আপনি ওই যে রোজার সময় আপেলের দাম বেশি, সুতরাং বড়ই দিয়ে ইফতার করবেন, এই ধরনের কথাও যেন আমরা না শুনি। দাম বেড়েছে, বাজারে কম যাবেন, কম খাবেন, এই যে কথাগুলো আমরা একসময় শুনতাম, আমরা সেখান থেকে পরিবর্তনটা চাই। সড়ক পরিবহন ব্যবস্থায় বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে আলাদা আর একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রটা হচ্ছে সড়ক পরিবহন। এইখানকার মালিকরা, এইখানকার শ্রমিকরা একটা বিকল্প রাষ্ট্র তারা তৈরি করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, ইলিয়াস কাঞ্চন যখন নিরাপদ সড়কের আন্দোলনে নামেন, ইলিয়াস কাঞ্চনকে রাস্তায় আটকে রেখে তার গাড়িতে আলকাত্রা মাখা হয়েছিল। আমাদের এই যে শ্রমিকরা, মালিকরা তাদের কাছ থেকে টাকা নেন, কিন্তু এই শ্রমিকদের পেটের ভাত কি জোটে? অনেক জায়গায় খেয়াল করে দেখবেন, মালিকদের সম্পদ বাড়ছে, মালিকদের উত্তরোত্তর সমৃদ্ধি বাড়ছে, কিন্তু যে শ্রমিক এই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলছে, সে সারাদিন পরে হয়তো 200 টাকা। তার মানে এই না এটিকে আমি দয়া করে তাকে ওই তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়ে এটিকে আমি কন্টিনিউ করতে দিব। আমি যেটা বলতে চাইছি, এই শ্রমিকরা, এই গরিব মানুষকে এই মালিকরা লাঠিয়াল হিসাবে ব্যবহার করেন, কিন্তু তারাই শুধুমাত্র আঙ্গুল ফুলে কলা গাছ হন। এটাকে আপনি যে নামেই জাস্টিফাই করার চেষ্টা করেন না কেন, সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। আপনি কালকেই করে ফেলতে পারবেন না, কিন্তু আপনার বার্তাটা যেন এই চাঁদাবাজদেরকে কোনোভাবে উৎসাহিত না করে এবং মানুষকে যেন হতাশ না করে।